আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স যে কোর্সটা আছে সেটা শুরু করতে যাচ্ছি। ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স বাংলা হচ্ছে কি চিরায়ত বলবিদ্যা। এখন এটা শুরু করার আগে এই ক্লাসিক্যাল মেকানিক্স এই জিনিসটা কি, শুধু মেকানিক্সই বা কি, আর এই মেকানিক্সের সামনে ক্লাসিক্যাল দিয়ে আসলেও কি বোঝাচ্ছে সেটাও আমাদের একটু দেখা জরুরি। তো শুধু মেকানিক্স কি জিনিস, এইটা আমরা ফার্স্ট ইয়ারের মধ্যে যে মেকানিক্স কোর্স ছিল সেইখানে আমরা আলোচনা করছি, তাই না? তো ওইটার একটা ভিডিও আছে, আপনারা যদি চান তাহলে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব। তাইলে আপনারা বুঝতে পারবেন যে শুধু মেকানিক্স আসলে কি নিয়ে ডিল করে, দুনিয়াতে কয় রকমের মেকানিক্সই বা আছে, কোন মেকানিক্স কোন সেক্টরে কাজ করে, এই জিনিসগুলো আপনি আইডিয়া পাবেন, এবং মেকানিক্স কী নিয়ে ডিল করে সেটা সম্পর্কে আইডিয়া পাবেন। তো আমি একটু শর্টে বলে দিই যে হোয়াট ইজ মেকানিক্স। মেকানিক্স গিয়ে মেকানিক্সের ভিতরে আমরা মেনলি, খুব শর্টে যদি বলি, মেনলি কী নিয়ে আলোচনা করি, একটা পার্টিকেলের কোনো একটা কণার বা কোনো একটা বস্তুর গতিবিধি কেমন হবে না হবে। আরও সিম্পলি যদি বলি যে একটা কণার ধরেন এরকম ভবিষ্যৎ কী হবে, মানে ফিউচার প্রেডিকশন করা, কণার ফিউচার প্রেডিকশন করা। অর্থাৎ মনে আছে আমরা কিন্তু গতিবিদ্যা 9-10 থেকে পড়ে আসছি। 9-10-এ মনে আছে এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, v=u+at পড়ছিলাম না? দেখেন তো, ইউটা কি? আদি বেগ। আদি মানে কি? অতীতে তার বেগ কত ছিল। এটা কি অতীতের তথ্য না? এটা অতীতকালের তথ্য যে সে কত বেগ নিয়ে শুরু করছিল। আর টিটা কি? ভবিষ্যতে। এটা কি সময় না? যে সামনে 5 দিন পরে, 6 দিন পরে, 3 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে। এটা কি ভবিষ্যৎ। এই বেগটা কি ভবিষ্যৎ। দেখেন তো, এটা ভবিষ্যৎ না? তাহলে ভবিষ্যৎটা কিসের ফাংশন? অতীত এবং সময়ের ফাংশন না? আমি এটাকে বলতে পারি কি অতীতকাল এবং সময়ের একটা ফাংশন। সো এইটাই মেকানিক্স। কোনো একটা পার্টিকেলের ভবিষ্যতে কি অবস্থা হবে, কত সময় পরে সে কোন পজিশনে থাকবে, তার বেগ কত হবে, তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, তার ত্বরণ কত হবে, সে কেমন গতিপথে থাকবে, এই সব জিনিস ভবিষ্যৎ প্রেডিকশন করা মেকানিক্সের কাজ, সিম্পলি বললে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওই যে জ্যোতির্বিদরা আমাদের হাত দেখে ভবিষ্যৎ বলে না, এরকম আমরা কি দেখে ভবিষ্যৎ বলবো? অতীত এবং সময় দেখে, মানে অতীত দেখে অতীতের উপর বেস করে ভবিষ্যতের তথ্য দিব, অতীতের উপর বেস করে ভবিষ্যতের তথ্য দিব। যেমন আরেকটা ইকুয়েশন সিম্পলি আমি দেখাই, s=ut+12at² পড়ছিলাম না আমরা? তো এখানে খেয়াল করেন তো, এখানে একটা জিনিস খেয়াল করেন, ডান পাশে এটা কি অতীতকালের তথ্য, এটা সময়। তাহলে আপনি যদি এই মানটা জেনে থাকেন এবং তার উপরে কী কারণে বস্তু গতিশীল হয়েছে সেই কারণটা যদি আপনি জানেন, কজ, এটাকে বলে কজ, যে কারণে বস্তুটা গতিশীল। এটা তো ত্বরণটা আসছে কই থেকে? বল থেকে, তাই না? তাহলে এটা কজের সাথে রিলেটেড, এটা এক্স্যাক্টলি কজ না। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি আমি, যে এই পুরো ইনফরমেশনের মধ্যে দেখেন তো, আপনি যদি অতীতকালের ইনফরমেশন জানেন তাহলে 5 সেকেন্ড পরে তার দূরত্ব কত হবে সেটা আপনি জানবেন। অতীতকালের ইনফরমেশন যদি আপনি জানেন তাহলে 10 সেকেন্ড পরে সে কোথায় থাকবে সেটা জানেন, সে একদিন পরে কোথায় থাকবে সেটা জানেন, সে 1 বছর পর কোথায় থাকবে সেটা জানেন। তার মানে শুধুমাত্র অতীতের তথ্যের উপর বেস করে আপনি কোনো একটা পার্টিকুলার ভবিষ্যৎ সম্পর্কে আগাম প্রেডিকশন করে দিতে পারেন। এটাই মেকানিক্সের কাজ। দিস ইজ মেকানিক্স। এখন আমি মনে করেন যে আমার কাছে নিউটন সাহেব একটা ফর্মুলা দিছেন, তো নিউটনের ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করে একটা পার্টিকেলের ভবিষ্যৎ দেখি একরকম, কিন্তু বাস্তবে ল্যাবরেটরিতে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি যে নিউটনের সূত্র অনুযায়ী ভবিষ্যৎ আর বাস্তবে এক্সপেরিমেন্টের ভবিষ্যৎ মিলে না। তখন আমরা বলি যে এই মেকানিক্স এই পার্টিকেলের ক্ষেত্রে বা এই অবস্থায় খাটে না, তখন আমাদের নতুন মেকানিক্স লাগে। যেমন কীরকম এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন আলো, ফোটনের ক্ষেত্রে, অথবা খুবই ক্ষুদ্র পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, এদের গতিবিধি কেমন হয় না হয়, এইসব ক্ষেত্রে নিউটন সাহেবের সূত্র অনুযায়ী যেভাবে প্রেডিকশন করি আমরা ভবিষ্যৎ সম্পর্কে বা কণার গতিপথ হাবিজাবি সম্পর্কে, বাস্তবে এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে ওইসব কণা এরকম এরকম ফলাফল দেয় না। তার মানে থিওরির সাথে থিওরি থেকে আমি যে রেজাল্ট পাচ্ছি, বাস্তব এক্সপেরিমেন্ট থেকে ওইরকম রেজাল্ট পাওয়া যায় না। এই যে ম্যাচ যে করলো না, এই দুইটা রেজাল্ট যে ম্যাচ করতেছে না, তার মানে ওই বস্তুর ক্ষেত্রে এই মেকানিক্স খাটে না, আমাদের নতুন মেকানিক্স লাগবে। তখন আমরা এই সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য নতুন মেকানিক্স আবিষ্কার করলাম, সেটা কোয়ান্টাম মেকানিক্স।
তাই না? কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করলাম। তারপরে হচ্ছে দেখলাম যে আমরা কিছু কিছু পার্টিকেলের বেগ যখন আলোর বেগের কাছাকাছি হয়ে যায়, তখন নিউটন সাহেবের সূত্র অনুযায়ী যে ফলাফল আসার কথা, বাস্তবে ওই বস্তুর ফলাফলটা এমন আসে না। তখন আমরা বললাম যে না, এটাও মিলতেছে না, আমাদের নতুন মেকানিক্স দরকার। সেই মেকানিক্সটা কি? রিলেটিভিস্টিক মেকানিক্স। যাই হোক, এরকম মেকানিক্সের বিভিন্ন ব্রাঞ্চ, এটা আমি ডিটেলস আলোচনা করছি। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, এগুলো থেকে তো প্রশ্ন আসবে না, বা যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিই। এখন আসেন যে তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আমরা কি করব? তাহলে শুধু মেকানিক্স তো বুঝছেন আপনি, পার্টিকেলের ওই ভবিষ্যৎ নির্ধারণ করা, পার্টিকেলের গতিপথ কী হবে না হবে, কোন দিকে যাবে না যাবে, এইসব জিনিস হচ্ছে আমরা খুঁজে বের করি কিসের সাহায্যে? মেকানিক্সের সাহায্যে। এখন এই যে ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল শব্দটা কি বোঝায়? ক্লাসিক্যাল শব্দ দিয়ে বোঝায় হচ্ছে পুরনো, মানে অনেক প্রাচীনকাল ধরে চলে আসতেছে এরকম একটা ব্যাপার আর কি। মানে পুরনো মেকানিক্স, সোজা কথা পুরনো মেকানিক্স। তো এটা সাধারণত আমাদের নতুন যে মেকানিক্স সেটাকে আমরা মডার্ন ফিজিক্স বলি, বা মডার্ন মেকানিক্স বলতে পারি, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো মডার্নের আগ পর্যন্ত ফিজিক্সের যত ফর্মুলা, যত চিন্তাধারা, যত দর্শন, সব কিছু আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ি বা ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে পড়ি। তো সাধারণত মানে 1900 সাল থেকেই ধরা হয় যে মডার্ন ফিজিক্সের যাত্রা শুরু হয়েছে। 1900 সালের আগ পর্যন্ত যত ফিজিক্স, তাদেরকে আমরা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা এই চিরায়ত বলবিদ্যার আন্ডারে তাদেরকে আমরা ফেলি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্লাসিক্যাল মেকানিক্স তাহলে কি জিনিস নিয়ে আলোচনা করে আমি যদি শর্টে বলি, এই পুরাতন মেকানিক্সটা হচ্ছে পয়েন্ট লাইক পার্টিকেল। মানে কি? বিন্দুর ন্যায় বস্তু যারা পয়েন্ট লাইক পার্টিকেল অথবা এক্সটেন্ডেড বডি, এক্সটেন্ডেড বডি, পয়েন্ট লাইক পার্টিকেল অথবা কি এক্সটেন্ডেড বডি। পয়েন্ট লাইক পার্টিকেল মানে খুবই ক্ষুদ্র একটা বিন্দুর মতো বস্তু, ঠিক আছে? বিন্দুর মতো বস্তু, অথবা এক্সটেন্ডেড বডি মানে বড় বডি। এক্সটেন্ডেড বডি মানে কি হচ্ছে? বড় বডি। এই বডিগুলা হইতে পারে কীরকম? এইগুলা হচ্ছে ডিফর্মেবল হইতে পারে। ডিফর্মেবল মানে কি? যাদেরকে হচ্ছে ডিফর্ম করা যায়, বিকৃত করা যায়, ডিফর্মেবল হইতে পারে, অথবা রিজিড হইতে পারে। সব ধরনের বস্তুর ক্ষেত্রেই হচ্ছে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স ব্যবহার করতে পারবো। এখন এই পার্টিকেলগুলা সর্বনিম্ন মানে ছোট যে পার্টিকেলগুলো, এগুলো ম্যাক্রোস্কোপিক লেভেলের হইতে হবে। মানে খালি চোখে দেখা যায় এমন পার্টিকেল, মোটামুটি খালি চোখে দেখা যায় বড় সাইজের পার্টিকেল। মানে একদম পার্টিকেল বলতে একদম শুধু যদি ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক লেভেলে চলে যায়, তখন কিন্তু আর ক্লাসিক্যাল মেকানিক্স খাটবে না। মোটামুটি বড় সাইজের পার্টিকেল, যেটা খালি চোখে দেখা যায়, এরকম বস্তু, এইরকম বস্তু হইতে হবে, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হইতে হবে, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হইতে হবে। এবং এই ক্লাসিক্যাল মেকানিক্স একদম হচ্ছে ধূলিকণা, আমরা যে ধূলিকণা খালি চোখে দেখি, যেটা তাদের কি বলতেছে পয়েন্ট লাইক পার্টিকেল, একদম হচ্ছে ধূলিকণা থেকে শুরু করে, ধূলিকণা থেকে শুরু করে একদম ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল পর্যন্ত, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল পর্যন্ত, ব্ল্যাক হোলের যে গ্রেভিটি, এই সৌরজগৎ কীভাবে সৃষ্টি হইলো, একটা আরেকটাকে যে টানাটানি করতেছে, বিভিন্ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, এই সব জায়গায় একদম ধূলিকণা থেকে শুরু করে একেবারে গ্যালাক্সি, ব্ল্যাক হোল পর্যন্ত সব জায়গায় আমরা কি করি? ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের প্রয়োজন হয়। ক্লাসিক্যাল মেকানিক্সটা আমাদের প্রয়োজন হয়, কারণ কি ওখানে গ্রেভিটি আছে। গ্রেভিটি কার আন্ডারে আলোচনা করা হয়? ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে। ওকে, তাহলে মোটামুটি এখন চিন্তা করেন, তাহলে একটা ক্ষুদ্র ধূলিকণা থেকে শুরু করে পুরা ওয়ার্ল্ড ব্যাপী যত ধরনের অবজেক্ট আছে, সব অবজেক্টের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স খাটে। তাহলে বিশাল ওয়াইড একটা রেঞ্জ জুড়ে ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করে। এই কারণে ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফর্মুলেশনগুলো, এগুলো কিছুটা জটিল হয়, অনেক বেশি ম্যাথমেটিক্যাল এবং কিছুটা কঠিন হয়। ওকে, আচ্ছা, এটার সাথে কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল ফিজিক্স বা গাণিতিক পদার্থবিজ্ঞান যে কোর্সটা আছে, সেটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড। ওখানের অনেক ফর্মুলা আমরা এখানে সরাসরি ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের কী বলি, কী নিয়ে আলোচনা করে না করে। এখন ক্লাসিক্যাল মেকানিক্সের শুরুটা মেইনলি আমরা বলতে পারি যে আমাদের ওস্তাদ নিউটন, স্যার আইজ্যাক নিউটন, উনি যে ওনার একটা গ্রন্থ লিখছিল, কী নাম? ন্যাচারাল ফিলোসফিয়া অফ ম্যাথমেটিকা সামথিং, প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা অ্যান্ড সামথিং, এরকম প্রিন্সিপিয়া যে গ্রন্থটা, সেই গ্রন্থের ভিতরে উনি কিছু ফর্মালিজম লিখছিল, যে একটা পার্টিকেল কীভাবে চলবে না চলবে, তার উপর কেন একটা পার্টিকেল চলবে, কতটুকু চলবে, বেগ কত হবে না হবে, এইগুলা জিনিসপত্র উনি ইকুয়েশনের মাধ্যমে দেখাইছিল। ওকে, তাহলে এখন আমরা শুরু করি আমাদের মেইন আলোচনা। এখন এই ক্লাসিক্যাল মেকানিক্সের যে কন্টেন্ট, এটা শুরু হবে মেইনলি আপনার কাছে একটা হলো একটা বিন্দুর জন্য, একটা
পয়েন্টের জন্য, একটা পয়েন্টের জন্য এ সিঙ্গেল পয়েন্ট লাইক পার্টিকেল, এটার জন্য মেকানিক্স একরকম। আর আরেকটা হচ্ছে এ সিস্টেম অফ পার্টিকেলস বা কালেকশন অফ পার্টিকেলস, মানে এখানে পার্টিকেল থাকবে কয়টা, একটা বস্তুর গতি কত হবে, একটা বস্তুর ক্ষেত্রে নিউটনের সূত্র কেমন হবে, একটা বস্তুর ত্বরণের সূত্র কী হবে, ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগ কত হবে, তার উপরে কী কী সংরক্ষণশীলতা নীতি খাটবে সেগুলা। আর আরেকটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, মানে কি এখানে অনেকগুলা পার্টিকেলের কালেকশন থাকবে, যেমন হচ্ছে এই যে বস্তু, এই বস্তুর ভিতরে অনেকগুলা পার্টিকেল আছে। সো একটা সিঙ্গেল বস্তুর জন্য ফিজিক্স কিভাবে কাজ করে, আর এরকম অনেকগুলা একটা সিঙ্গেল পয়েন্টের উপরে ফিজিক্স কীভাবে কাজ করে, আর আরেকটা হচ্ছে অনেকগুলো বিন্দু মিলে একটা বড় বস্তু যদি তৈরি করে, এটাকে বলে এক্সটেন্ডেড অবজেক্ট। এরকম এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে ফিজিক্স কীভাবে কাজ করে, এই দুইটা জিনিস নিয়েই মেইনলি হচ্ছে আমরা এখানে আলোচনা করব। ওকে, তারপরে দেখব হচ্ছে এখানে বিভিন্ন রকমের মেকানিক্স আছে। ক্লাসিক্যাল মেকানিক্সের ভিতরে আবার বিভিন্ন মানে আছে, কি বলে, ক্যাটাগরি আছে আর কি। আচ্ছা, আরেকটা কথা, ক্লাসিক্যাল মেকানিক্সের কাজ হচ্ছে এমন বস্তু নেওয়া যাদের যেসব বস্তুর বেগ আলোর বেগের চেয়ে অনেক কম, আলোর বেগের কাছাকাছি চলে গেলে সেটা রিলেটিভিস্টিক মেকানিক্সে চলে যাবে। তাহলে মনে রাখতে হবে ক্লাসিক্যাল মেকানিক্স দুইটা রেঞ্জের মধ্যে কাজ করে। একটা হচ্ছে যে পার্টিকেল যত বড় হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পার্টিকেলটা কি হইতে হবে, ম্যাক্রোস্কোপিক হইতে হবে, মানে এর চেয়ে ছোটো হওয়া যাবে না, খালি চোখে দেখা যায় না এমন পার্টিকেল হওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি আলোর বেগের চেয়ে অনেক অনেক কম থাকতে হবে। ওকে, এই দুটা কন্ডিশনের উপরে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করি। তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট লাইক পার্টিকেলের জন্য, আর আরেকটা হচ্ছে কি সিস্টেম অফ পার্টিকেলের জন্য। তো আমার মনে হয় এইটা এখানে রেখে দিই, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে মানে পরের ক্লাস থেকে আমরা অফিসিয়ালি শুরু করব আমাদের পড়া প্রথম চ্যাপ্টার থেকে। সেটা হবে কি একটা সিঙ্গেল পয়েন্টের উপরে একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য নিউটনের সূত্র কী হয়, তারপরে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ কী হয়, কৌণিক ভরবেগ কী হয়, শক্তি সংরক্ষণশীলতা কীভাবে হয়, তারপরে ভরবেগের সংরক্ষণশীলতা কীভাবে হয়, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কেমনে হয় কেমনে না হয়, এসব জিনিস হচ্ছে আমরা ধীরে ধীরে এই আলোচনা করব। ওকে।